আহ, দিন প্রতিদিনই দিন, কিন্তু বিশেষ কোনো দিন মানুষের জীবনে আসে, যেমন মানুষের বার্থডে, জন্মদিন, সে পালন করুক আর না করুক, সেই দিনটা যদি সে জানে যে আজকে আমার জন্মদিন, সে গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, সেটা কোনো ফ্যাক্ট না, কিন্তু ওই দিনটা তার মধ্যে একটা অন্যরকম একটা ফিল কাজ করে। তাকে যদি কেউ উইশ করে, তার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তাকে যদি কেউ উইশ না করে, সেটার জন্য তার মন খারাপ হয়। কিন্তু সার্বিক দিক চিন্তা করলে একজন মানুষের উইশ করা না করা, একটা টেক্সট দেওয়া না দেওয়াতে কিন্তু আহামরি কিছু হয় না। তবুও দিন শেষে যে আমরা মানুষ, আমাদের অনুভূতি বলে কথা আছে, সেই জায়গায় আমাদের হিট করে। তো এইরকম স্পেশালি মানুষের 365 দিনের মধ্যে বিশেষ বিশেষ দিন থাকে। এটা শুধুমাত্র যে জন্মদিন না, আমি শুধু এক্সাম্পলের হিসেবে এটা ইউজ করলাম। তো সেই দেখতে দেখতে আমরা 2024 পার করে যাচ্ছি। 2024 বা এই যে ইংরেজি নববর্ষ, এটা যদিও খ্রিস্টপূর্ব বা খ্রিস্ট ধর্ম অবলম্বীদের থেকে চলে আসছে, কিন্তু ইন্টারন্যাশনালি এটার গ্রহণযোগ্যতাই বেশি। একদম আপনার মোস্ট অফ দা কান্ট্রি, সব কান্ট্রিতেই এই পঞ্জিকাটাই ইউজ করা হয়। তো এইটার আসলে ক্লোজিং স্টার্টিংটাই আমরা খুব স্পেশালি মানে ফোকাস রাখি, বা আমাদেরকে এখানে একটা ফিল দেয় যে এই তো মাত্র নতুন বছর শুরু হচ্ছে। বা বাংলা নববর্ষ, হিজরি নববর্ষ, এগুলো অতটা প্রায়োরিটি আমাদের কাছে পায় না, এটাই বাস্তবতা। না পাওয়ার পিছনেও আমরা বাঙালি হিসেবে ব্যর্থ, অথবা আমরা ধর্মীয় দিক থেকে চিন্তা করলে আমরা মুসলিম হিসেবে ব্যর্থ, যারা এখানকার যারা স্কলারশিপ বা অবদানস্থ মানে যা লোকজন থাকে আর কি। তো বছর যেহেতু শেষ, আমাদের অনেক সময় অনেক ধরনের পরিকল্পনা থাকে যে এই বছরটা তো এরকম গেল, সামনের দিনগুলো আমরা কিভাবে কি করতে পারি। আমার এই বছরে এমনটা কাটছে, আমি চাই নেক্সট ইয়ারটা যেন আমার একটু ভালো কাটুক। এরকম অনেক ধরনের চিন্তা আমাদের মধ্যে কাজ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যেটা, অনেক মানুষ এই ফিলটা নিতে পারে না। অনেক মানুষ এই ফিল নিতে পারে না। তো 2025 আপনার সাফল্যের গল্প লেখার সময়, এটা নিজের মাথার মধ্যে গেঁথে নিতে হবে। অনুপ্রেরণা, গাইডলাইন, স্ট্র্যাটেজি সহ নানান বিষয় অ্যাক্টিভিটি নিয়ে আমরা ওয়াইবি নতুন করে সাজাবো আমাদের সামনের দিনগুলো। নতুন বছর মানে নতুন সুযোগ, এটা কিন্তু আমরা সবাই কম বেশি বুঝি। এই সময়টা মানুষের ব্যস্ততা অন্যভাবে কাজ করে। যদি আজকে আপনি একটা বড় গ্রুপ অফ কোম্পানির ওনার হতেন, বা আপনি একটা কোম্পানির যদি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যদি রোল প্লে করতেন, তাহলে বুঝতে পারতেন যে এই ক্লোজিং এন্ডিং বিষয়গুলো কিভাবে কাজ করে। তো 2025 সালকে সফলতার বছর হিসেবে গড়ে তুলতে বিশেষ কিছু দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আসলে যেসব বিষয় হেল্প চাই, এই বিষয়গুলো আমি বরাবরই স্কিপ করি। যে জিনিসগুলো আমি আপনি চাইলে গুগল, আমি আপনি চাইলে ইউটিউব বা নিজে থেকে একটু অ্যানালাইসিস করলেই পাওয়া যায়, এই বিষয়গুলো আমি বরাবরই স্কিপ করি। তো কিভাবে আপনি একটা ভালো ক্যাম্পেইন রান করবেন, কিভাবে আপনি আহ একটা ওয়েবসাইট ভালো এসইও করতে পারবেন, কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, আমি এই টপিকগুলোতে কথা বলি খুব কম। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই টপিকে আমার কথা বলার ইচ্ছাটাও থাকে খুব কম। আমি চাই যে আপনার ভবিষ্যৎটা যেন খুব সুন্দর হয়। আপনি আজকে খুব ভালো পরিশ্রম করছেন, কিন্তু আপনার মধ্যে নানান ধরনের গাফলতি, ল্যাক আছে। আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ অনেক গ্যাপ আছে, আপনার লেখার মাঝে অনেক গ্যাপ আছে। কোথায় দাড়ি কমা দিতে হয়, সে বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল রাখি না। তো এই জিনিসগুলোর যতদিন পর্যন্ত পরিবর্তন না আসবে, যতদিন পর্যন্ত আমরা একটা ভীষণ রোড ম্যাপ আমরা নিজেরা নিজেরা জেনারেট করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা গোছালো থাকবো। আর ঠিক ততদিন পর্যন্ত আমাদের ইনকাম আপস এন্ড ডাউন হবে। আজকে হয় একটু ভালো, কালকে আর একটু ভালো, আবার সামনে 3 মাস আবার একটু খারাপ, আবার খারাপ, আবার খারাপ। এইভাবেই বাংলা কথায় বা আঞ্চলিক ভাষায় যেটা বলা যায় যে লাস্ট লাথি উষ্টা খাওয়া। তো লাথি উষ্টা আমরা আসলে খাইতে চাই না। এই জিনিসগুলো খাবে কারা? আমাদের মতো মানুষ, যারা আমরা অনলাইন বুঝি, আমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্ম বুঝি, তাদের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড হওয়া বা তাদের জীবনে এই ধরনের কিছু ঘটে যাওয়াটা, এটা আমাদের জন্য ব্যর্থতা। তো সেই জায়গা থেকেই আমি এতটুকু নিশ্চিত করতে চাই, আমি সানোয়ার শুভ,
ওয়াইফবির ম্যানেজমেন্ট টিমের ম্যানেজিং ডিরেক্টর পদে আমি আছি। আর যদিও এগুলোর বিষয় আরো বেশি আমাদের ফিল্টারিং হবে, সামনের দিনগুলো আমরা আরো বেশি রুলস রেগুলেশনের দিকে যাব। সেই জায়গা থেকে এতটুকু নিশ্চিত করতে পারি যে প্রতিটা মানুষ, প্রতিটা ওয়াইফবি সদস্যের জন্য সফলতার বছর হোক, সেই উদ্যোগে আমরা সঠিক পরিকল্পনা, স্ট্র্যাটেজি, প্রোডাক্টিভিটি, বিভিন্ন বিষয় ধীরে ধীরে প্রতিটা সেশনে আমরা শেয়ার করব। একদম বাস্তবিক স্ট্র্যাটেজি এবং আত্ম উন্নয়নে যে কার্যকরী ভূমিকা রাখে যে বিষয়গুলো, সেগুলো বিষয়ে আমরা গুরুত্ব বেশি দিব। কারণ আমরা এখানে যারা উপস্থিত হই, প্রতিটা সেশনে যে আমরা আসছি, কেউ না কেউ কোথাও না কোথাও থেকে আমরা কিছু শিখে আসি বা শিখছি। এর বাইরে কিন্তু কেউ নাই। এখন বলতে পারেন যে ভাই আমি কোনো আইটি ইনস্টিটিউট থেকে শিখি নাই। তো ভাই আপনি যেখান থেকে শেখেন ওটাই হলো আপনার টিচার। গুগল থেকে শিখলে গুগল আপনার টিচার, ইউটিউব থেকে শিখলে ইউটিউব আপনার টিচার। তো প্রবলেম ফেস করলে সে জায়গাতে আপনি আরো বেশি জোর দেন। যদি কোনো ইনস্টিটিউট থেকে শিখেন, সে মেন্টরের কাছ থেকে বেশি সাপোর্ট নেন। এই ধরনের ইন্ডিভিজুয়াল ছোট ছোট সাপোর্টের দিকে যদি আমরা বেশি মনোযোগী হই, আমাদের দিন যাচ্ছে, বয়স বাড়ছে, আমাদের চিন্তা বাড়বে, দায়িত্ব বাড়বে। আমাদের একটা সময় গিয়ে হয়তো যে বড় পরিমাপের যে একটা উদ্ভাবন, একটা ইনভেনশন, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে কাজ করবে না। তো ওই দিকটাতে বেশি খেয়াল রেখে আমরা আগাতে চাই। তো যদি আমি জিজ্ঞেস করি যে আজকে তো প্রায় শেষের দিকে, কিছুদিন আগে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, নট শিওর যেটা ওয়েববি বা আমার পার্সোনাল প্ল্যাটফর্ম বা আমার প্রোফাইলে কিনা, যে 2025 সালকে নিয়ে আপনার নিজস্ব পরিকল্পনা, লাইক ভিশন, মিশন কে আমরা ক্রিয়েট করেছি বা নোট ডাউন করেছি। যেখানে খুব অল্প মানুষই আমাকে রেসপন্স করেছে। প্রিপারেশন নিব না, আচ্ছা, এটাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের উপস্থিত আজকে যারা আমরা জয়েন করেছি এই বছরের শেষ 24 ওয়াইফবির লাস্ট সেশনে আমরা যারা জয়েন করেছি সবাইকে ধন্যবাদ। এবং আমাদের জয়েনকৃত মেম্বারদের মধ্যে থেকে আমরা বিশেষ কিছু পার্সনদের যারা নিজেদের দিক থেকে শেয়ার করতে চেয়েছিল তাদের কথাগুলো শুনলাম, আবার শুনবো। তো আমি যে যে বিষয়গুলো পয়েন্ট আশা করেছিলাম সেই পয়েন্টগুলো অনেকের মধ্যেই কাজ করে নাই। তো আমরা চেষ্টা করব সেই পয়েন্টগুলোর মধ্যে থাকা। তো আমি কিছু বিষয়ে একটু কথা বলি। যদিও আমার কোনো প্রিভিয়াস কোনো ইয়া ছিল না, মানে প্রিপারেশন ছিল না, যেহেতু আমরা ওয়েব মিটআপ নিয়ে একটু ইয়ার মধ্যে ওইদিকে একটু মনোযোগটা বেশি ছিল, আজকে বাসায় ব্যাক করেছি। তো মনে হচ্ছিল যে না, আজকে মিস করব না। ওই জায়গা থেকে আসলে আমি একটু বেশি অ্যাক্টিভিটিসটা দেখালাম আজকে। তো সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হলো লক্ষ্যটা 2025 না। আমার কথাগুলো সবাই একটু মন দিয়ে শুনবেন। যদি মনে হয় এখান থেকে কিছু বোঝার বা জানার আছে, কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন, কারণ আমার কাছে কোনো স্লাইডার নাই, নোট ডাউন নাই, যেটা আমি মিটিং শেষে দিয়ে দিব। তার জন্য আমি দুঃখিত। তো যে পয়েন্টটা বিশেষ প্রয়োজন, সেটা হলো অদূর ভবিষ্যতে আসলে আমি কি করতে চাই। আমি ছোট মানুষ, আমার আসলে নিজে বলার মতো এখনো কোনো গল্প হয়নি। সেই জায়গা থেকেও আমি এক্সাম্পল হিসেবে নিজেকেই টেনে নিচ্ছি। যেমন আমার যখন আমি বুঝি ক্লাস 7-8 থেকে, যে আমরা যে পড়াশোনা করি আমাদেরকে একটা কর্ম করতে হবে, বিশেষ করে ছেলে মানুষ, মানে বাধ্যতামূলক করতেই হবে। আর আপুদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, অপশনাল, তবে করলে ভালো, এরকম বিষয়টা। কিন্তু এখন আমরা অনেকেই এগিয়ে যাচ্ছি, কারণ জীবনযাত্রাটা দিন দিন বেশি একটা কেমন জানি মনে হচ্ছে যে একটু বেশি কম্পিটিশন, বা একটু আগের থেকে একটু সহজ না, একটু কঠিনই জীবনযাত্রা যে বিষয়টা। তবে হ্যাঁ, আবার যদি লাইফ স্টাইলের কথা বলি, তাহলে আগের চাইতে অবশ্যই লাইফ স্টাইল অনেক সহজ হচ্ছে। আর একদিক থেকে আমাদের যেমন কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু কষ্টের সাথে আমরা আমাদের ইনকামটাকে সামঞ্জস্য করতে পারছি না। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত অনেকটা বেশি টেনশনের মধ্য দিয়ে যেতে হয়। তো যখন ক্লাস 6-7 থেকে আমি বুঝলাম যে আমাকে কর্ম করতে হবে, তখন আমার মেইন টার্গেট ছিল যে আমি মার্চেন্ডাইজিং এর কাজ করব বা চাকরি করব। কেন? এটা কেন জানি ভাল লাগে। বিভিন্ন লোকের সাথে আমার একটু কমিউনিকেশন হবে, দেশের বাইরে বাইরের সাথে আমাকে মিট করতে হবে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমাকে এখানে একটা রোল প্লে থাকবে। নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করতো। তো সেই জায়গা থেকে যখন আমি ক্লাস 10-এ আসলাম,
ইন্টারমিডিয়েটে আসলাম, তখন জানতে পারলাম যে বাইং হাউজের মার্চেন্টাইজিং এর চাকরি করতে হলে মাস্ট আমাকে ইংলিশ লাগবে, মাস্ট আমাকে ইংলিশ লাগবে। তো তখন আমার কাছে এটা ছাড়া ওয়ে নাই। আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ যাই করো না কেন আমার জন্য আমি ইংলিশ অনার্স করতে পারি। মানে তখন আমার এটাই মনে হয়েছে যে ইংলিশে অনার্স করলে হয়তো আমি ইংলিশে কথা বলতে পারবো, যেহেতু আমি জানি না অনেক কিছু। তো ফাইনালি যেভাবেই হোক আমি একটা, তখন তো ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে ছিল গভর্নমেন্ট তিতুমির কলেজ, তারপরে হয়তো 7 কলেজ একসাথে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে গেল, ইংলিশে অনার্সে আসলাম। এখানে এসে দেখলাম যে আমরা পুরাই যেটা আমি চাচ্ছিলাম সেটা হয় না। এখানে কি আমরা সাহিত্যিক পড়ি, মানে বিভিন্ন ধরনের লিটারেচার বই, সেই 1800 1700 19 দশকের যে বই সেইগুলো, নাই কোনো গ্রামাটিক্যাল, নাই কোনো স্পিকের, এরকম কোনো কিছু। তো আমি সাইফুডস অ্যাডমিশন নিলাম। তখন এফএম নামে একটা প্রতিষ্ঠান ছিল, এখন আছে কিনা আমি জানি না। তো ওখানে কোনো কিছু করতে পারলাম না, সাইফুডসে নিলাম ইংলিশ স্পোকেন অ্যান্ড রাইটিং স্কিল। তারপর আরেকটা কি জন্য এরকম দুই তিনটাতে নিয়ে ফার্মগেট, দেন উত্তরা ব্রাঞ্চে আমি এই কোর্সগুলো কমপ্লিট করলাম। খুব একটা বেশি কাজে দেয়নি, কারণ ইংলিশ তো একটা ভাষা, এটা ওইভাবে হয় না। এই বই পড়ে পড়ে ধরে ধরে নিয়ম ধরে ধরে আসলে হয় না। এটা হয় নিজের একটা সেলফ কনফিডেন্স থেকে হয়, আর কি কিছু ভোকাবুলারি জানতে হয়। তো ঢাকাতে গিয়ে ফার্স্ট টার্গেট যেহেতু আমি মার্চেন্টাইজিং এ চাকরি করব, তো আমি ওই ক্যাটাগরির লোক খোঁজা ট্রাই করলাম। তো তাদের সাথে আমাকে মিশতে হবে। তো যখন আমি তাদের সাথে মিশলাম, এক জায়গায় বসে চাটা খাই, আড্ডা টাড্ডা দেই, তারা আমার থেকে অনেক বেশি সিনিয়র। আমি চাই যে আপনাদের সাথে আমি ফ্রি সার্ভিস দিব, বলে যে না এখনো সময় হয়নি। একটা পর্যায়ে গিয়ে আমি জানতে পারলাম যে এখানকার বেতনের স্কেলটা খুব বেশি না, কিন্তু ইনকাম আছে অনেক বেশি। কিভাবে ইনকাম আছে, এখানে যারা সিনিয়র আছেন তারা অনেকেই এই বিষয়গুলো গেস করতে পারেন। কমিশন বেস থাকে আর অনেক অনেক বেস থাকে। তো বললাম যে না আমি তো এটা পারবো না। পরবর্তীতে আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হওয়ার পরে কি করব সেটা ভাবতে ভাবতে আমি ধীরে ধীরে আসলে এর মধ্যে দিয়ে পার্ট টাইম অনেক চাকরি বাকরি করার মধ্যে দিয়ে আমি আসলে ফ্রিল্যান্সিং এ চলে আসি। কিন্তু আমি যখন থেকে কর্মজীবন বুঝি তখন থেকে আমার টার্গেট ছিল আমি লাইফে কোনোদিন সরকারি চাকরি করব না। সরকারি চাকরির জন্য আমি 10টা টাকাও কোনো ফর্ম আমি ক্রয় করব না। তো এটা আমি বলছি না যে সবাইকে করতে হবে, আমি বোঝাতে চাচ্ছি যে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার যদি মনে হয় ও আগামীকাল যদি প্রাইমারি স্কুলে চাকরি হয়ে যায় তাহলে ওটাই আমার জন্য বেস্ট, না আমাকে যদি কোনো একটা প্রাইভেট কোম্পানি ডাকে আর 50,000 টাকা স্যালারি দেয় সেটাই আমার জন্য বেস্ট, না আমি তো ভালো ফ্রিল্যান্সিং এ দুই চারটা অর্ডার পেয়ে গেলাম, আমার জন্য মনে হয় এটাই বেস্ট। এটা সিস্টেম না। আপনাকে সিস্টেমের মধ্যে আসতে হবে। সিস্টেমের মধ্যে আসতে কি করতে হবে, লক্ষ্যটাকে আমাকে একটা ক্লিয়ার গোল সেট করতে হবে। এটা হলো ফার্স্ট কাজ। আমি জানি না কে কয়জন এটা করতে পেরেছেন বা করেছেন, আমি জানি না। আমি যে পয়েন্টে ফার্স্টে কথা বলতে চেয়েছিলাম সেটা অলরেডি ফুয়াদ ভাই আহ মিটের চ্যাট বক্সে লিখে দিয়েছেন, যে গোল টোল যাই হোক না কেন অ্যাটলিস্ট নেভার ফরগেট টু ইনক্লুড ইয়োর রিলিজিয়াস প্র্যাকটিস। তো রিলিজিয়াস প্র্যাকটিসটা খুব বেশি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি, যদি এখানে আমরা মোস্ট অফ দ্য পার্সন মুসলিম, আমরা সেই কেন্দ্রিক থেকে বলতে পারি যে আমাদেরকে অবশ্যই ধর্মীয় বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে। দৈনন্দিন যে ধর্মীয় যে কালচারটা আছে, অ্যাক্টিভিটিস আছে, সেগুলো বন্ধুদের আমাকে যেতে হবে। ফার্স্ট গোল এইটা, যে আমি 2024 সালে কি করছি না করছি জানি না, ব্যক্তিগতভাবে আমারও অনেক ভুল ত্রুটি আছে। আমরা সবাই পাপিষ্ঠ। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, এটার উল্লেখ আছে হয়তো 25-26 জনের নাম কোরআন মাজিদে, বাট সার্বিক অর্থে প্রায় 1,25,000 এরকম আর কি। তো সবাই কোনো না কোনো পাপের সাথে বা অন্যের সাথে জড়িত। এই দুনিয়াতে একমাত্র একজন মানুষেরই পাপ নাই, নিষ্পাপ, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারই উম্মত হলেন আমরা। তো এখান থেকে বিশাল কিছু শেখার আছে, বিশাল কিছু বোঝার আছে। বই পড়ার কোনো বিকল্প নাই, বই আমাদেরকে পড়তেই হবে। আর বই পড়লে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়বেন। এটা পড়লে কি হবে, আমরা যেরকম ছোট ছোট সমস্যাকে যত বড় করে ধরি বা ছোট ছোট জিনিসটাকে যত বড় করে আমরা প্রেজেন্ট করি, এই জিনিসগুলো আমাদের রিডিউস হবে। আমরা অনেক বেশি শক্তিশালী হব, আমাদের মনোবল বৃদ্ধি পাবে, এবং আমাদের আত্মসংযম এবং অল্পতে যে তৃপ্তি, অল্পের মধ্যে যে সন্তুষ্ট থাকা যায়, সেই জিনিসগুলো আমাদের মধ্যে কাজ করতে হবে। মানে এর মানে কিন্তু আমি এটা বোঝাইনি যে আপনি অল্প টাকা ইনকাম করেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে সন্তুষ্ট থাকার বিষয়টা। তো এইটা হলো ফার্স্ট পয়েন্ট। তো থ্যাংক ইউ ফুয়াদ ভাই, আপনি অলরেডি এটাকে মেনশন করেছেন। তো
তো দেন আমরা যদি কথা বলি, আমাদেরকে আমি সংক্ষেপে বলি, এক একটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি দেড় দুই দুই 3 ঘন্টা হয়ে যাবে। আমি জাস্ট পয়েন্ট গুলো বলে যাই, এগুলো আপনারা চাইলে এআই, ইউটিউব, গুগল আর্টিকেল, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে এগুলো পেয়ে যাবেন। ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেট ক্লিয়ার গোল। বড় যদি কোনো লক্ষ্য হয় সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, যাকে বলা হচ্ছে মাইক্রো গোল। যে শব্দটা আমরা সবাই কম বেশি জানি, এটা বিভিন্ন ধরনের ইলাবোরেশন করা যায়, বা যে ভেরিয়েশন করা যায়। এটাকে যদি আমরা এই মাত্র যদি ভেরিয়েশন করতে চাই, যেমন স্মার্ট, এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল, আর ফর রিলেভেন্ট, টি ফর টাইম বাউন্ড। লাইক স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ডের মধ্য দিয়ে আমাদেরকে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। দীর্ঘমেয়াদী ভিশনের পাশাপাশি প্রতিদিন এবং উইকলি কাজের পরিকল্পনা আমাদের তৈরি করতে হবে। আমি একবারে 2025, 26, 27 সালের একটা রোড ম্যাপ করে রাখছি, কিন্তু প্রতিদিন যে কি করে যাচ্ছি, সপ্তাহে কোনো আমার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেদিকে আমার কোনো খেয়াল নাই। এই খেয়াল যদি না রাখি, তাহলে এই গোল, এই ভিশন মিশন সেট করে কোনো কাজে আসবে না। শর্ট পয়েন্ট হলো, দীর্ঘমেয়াদী ভিশন থাকলে সেটার পাশাপাশি আমাদেরকে ডেইলি এবং উইকলি অর আফটার 15 ডেজ, মানে মাসে 2বার করে আমাদেরকে কাজের যে পরিকল্পনা বা আপডেট, এটাকে আমাদেরকে নোট ডাউন করতে হবে। নিজেকে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করার মাইন্ড সেট করতে হবে। আমরা মনে করি আমরা কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছি, আমার জীবনের, আমার টোটাল ক্যারিয়ারের দায়ভার তাদের, আর আমি বোধহয় এখান থেকে সব শিখে যাব, দুনিয়ার আর কোনো কিছু প্রয়োজন নাই। এটা ভুল ধারণা। এখানে একটা ভাই, আহ নাম ভুলে গেলাম আমি অলরেডি, উনি বলেছে আমি যেখান থেকে শিখি না কেন, যতটুকু শিখছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। 100% এটাই হওয়া উচিত। কারণ আমরা কারো কাছ থেকে যদি একটা লাইন পর্যন্ত শিখি, সেটাই হলো আমরা তাদের কাছে শিখেছি, সে আমার টিচার। আমাদের রেসপেক্টটা বেশি থাকে, আমাদের রেসপেক্টটা সব সময় সবার প্রতি বেশি থাকে। একটা যদি ঘনিষ্ঠ বন্ধু থাকে, আমরা তার উপর সব ধরনের রেসপেক্ট করি। কি রকম? আমার টাকার সমস্যা, সে তাকে ধার দিতে হবে, ধার না দিলে আমরা মাইন্ড করে বসি। আমার কোথাও যাইতে হবে আর্জেন্টলি, সে না গেলে আমরা মাইন্ড করে বসি। কোনো বিপদ, তাকে উদ্ধার করতে হবে। মানে সব ধরনের জিনিস আমরা কাছের লোকদের উপর চাপায় দিই, কিন্তু কখনো বুঝি না এই মানুষটাকে দিয়ে আসলে কতটুকু সম্ভব। কেউ আপনাকে শুধু অর্থ দিয়ে সহায়তা করতে পারবে, কেউ আপনাকে শুধু শ্রম দিয়ে সহযোগিতা করবে, কেউ আপনাকে শুধু মেন্টালি সাপোর্ট দিয়ে সহযোগিতা করবে ভালো সম্পর্কের মধ্যে। কিন্তু আমরা একটা ভালো সম্পর্ক হলে সেখানে আমরা সবকিছু আশা করে বসে থাকি। এই জায়গাগুলোকে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তো নতুন যে নিজেকে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করার যে বিষয়টা, লাইক কন্টিনিউয়াস সেলফ ইমপ্রুভমেন্ট, নতুন স্কিল শেখার জন্য আমাদের প্রতিদিন একটা সময় ভাগ করে সে আচ্ছা, এখন কাউকে আর জয়েন দিয়েন না কাইন্ডলি, কারণ এখন 12টা বেজে গেছে, মানে 1 ঘন্টা শেষ, কোনো প্রয়োজন নাই। তো নতুন কিছু শেখেন, সেটা টাইমটা নির্ধারণ করেন যে এই এতটা থেকে এতটার সময় আমি কিছু শিখতে চাই। দেখেন, আমরা জানি যে বর্তমান যে লাইভ লিডটা করি, সেটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে যত বিজনেস আছে, সবগুলোই ডিজিটাল ওয়ার্ল্ডের বিজনেসের প্ল্যাটফর্ম, বা তারা এই ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করে। আর প্রত্যেকটা বিজনেসকে কিছু না হলেও তাকে যেটা করতে হয় সেটা মার্কেটিং। আর এই বর্তমান মার্কেটিংটা কিভাবে হয়? ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে হয়। আগে এই জিনিসটা একচেটিয়া ভাবে ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এখন ট্র্যাডিশনাল প্লাস ডিজিটাল সমন্বয়ে কাজ করে, একসাথে কাজ করে। তো এই জায়গায় এসে আমি নিজেকে যদি ডেভেলপমেন্ট না করি, লাইক আমি 2018 সালে কিছু শিখে আসছি, ওটাই আমার পুঁজি, তাহলে আপনি কালের আবর্তনে হারায় যাবেন। আমাকে প্রতিনিয়ত শেখার উপরে থাকতে হবে। যদি একটু ইমাজিন করি, আমরা ফেসবুক বলি, আমরা যদি লাইক মেসেঞ্জারের কথা যদি বলি, দেখেন প্রতিনিয়ত এখানে কিছু না কিছু নতুন করে ফিচার আসে। যদি এক যুগ আগে যদি ফেসবুকের কথা যদি চিন্তা করি, আর এখনকার ফেসবুকের কথা যদি চিন্তা করি, রাত দিন তফাৎ। তার মানে কি? ফেসবুক একটা প্রোডাক্ট, মেটার। এই প্রোডাক্টকে তারা ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করে। আমরা যদি কোনো একটা ওয়েবসাইট করে থাকি, সেটা পোর্টফোলিও হতে পারে, বা বিজনেস সার্ভিস প্রোভাইডার টাইপের ওয়েবসাইট হতে পারে, ওই যে একবার করছি ওই রকমই থেকে যায়। বা আমরা যদি কোনো একটা ব্র্যান্ডিং করে থাকি, সেটা ওই পর্যন্তই থাকে না,
এটাকে ডে বাই ডে ডেভেলপমেন্ট করতে হবে। ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম থেকে আমাকে শেখার অভ্যাসটা করতে হবে। যেমন অনেক আছে, কোর্সিয়া আছে, তারপরে আপনার ইউডেমি আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, বিভিন্ন ধরনের যে লার্নিং প্ল্যাটফর্ম গুলো আছে যেখান থেকে ফ্রিতে শেখা যায়। এই প্ল্যাটফর্মের সাথে নিজেকে অভ্যস্ত করতে হবে, কোনো না কিছু জানার বা শেখার একটা অভ্যাস রেডি করতে হবে। এগুলো হচ্ছে আপনার সেলফ ইমপ্রুভমেন্টের পয়েন্ট। নিজের কাজের মান উন্নত হচ্ছে কিনা সেটা আমাকে প্রতিনিয়ত নিজেকেই ফিডব্যাক নিতে হবে, যে আমি যে এরকম ডিজাইন করি আসলে আমার কি ডে বাই ডে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি যে মার্কেটিং করি সেটা কি কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে, বা আমি যে বা নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কাজ করছি সেটা কোনো রেজাল্ট আসছে কিনা। এইগুলো প্রতিনিয়ত আমাদেরকে নিজেদেরকে মানদণ্ড করতে হবে, যাচাই করতে হবে। কাজের সময় ও শক্তি ব্যবস্থাপনার একটা পরিকল্পনা রাখতে হবে। শর্টলি যদি বলা যায়, টাইম এন্ড এনার্জি ম্যানেজমেন্ট করে চলতে হবে। এখানে আমাদের বিশেষ বিশেষ মানুষের অনেক পয়েন্ট আছে। এত অ্যাক্টিভ 7 দিন, বাপরে বাপ! মানে ফেসবুক থেকে শুরু করে সব কাঁপায় দিচ্ছে আমরা, আবার 15 দিন কোনো খবর নাই। কেন নাই? ভাই আত্মীয় বাড়িতে আসছি, বাসায় ফ্রেন্ড আসছে, বাসায় গেস্ট আসছে, অমুকের বিয়ের দাওয়াত, এই সেই অমুক তমুক। তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি যে 25 সালের একটা ভীষণ রেডি করলাম, সেই রেডির মধ্যে আমরা কি রাখি নাই? আমরা ইনস্ট্যান্টলি বা আনএক্সপেক্টলি যে কিছু ঘটতে পারে সেই জিনিসটা রাখি নাই। হতেই তো পারে আমি অ্যাক্সিডেন্ট করতে পারি, হতেই পারে আমি আর্থিক সমস্যায় পড়তে পারি, হতেই পারে কোথাও গিয়ে আমাকে 15 দিন আটকে থাকা লাগতে পারে, হ্যাঁ। বা বিভিন্ন ধরনের কিছু হয় মানুষের জীবন, আমরা দৈনন্দিন এটা একটা জীবন চক্রের মধ্যে দিয়ে চলে, আপস এন্ড ডাউন থাকে। তো আপস এন্ড ডাউনের মধ্যে আমি আমাকে কিভাবে স্টেবল রাখবো, আমি আমার অ্যাক্টিভিটিসটাকে কিভাবে কন্টিনিউয়াসলি বজায় রাখতে পারবো, সেটার একটা ব্যাকআপ মাইন্ড আপনাকে তৈরি করে রাখতে হবে। তো সহজ করে বললে, দিনের সবচেয়ে প্রোডাক্টিভিটির সময় চিহ্নিত করতে হবে, গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আগে সম্পন্ন করে, মানে যেগুলো একটু গুরুত্বপূর্ণ কম সেগুলো পরে করতে হবে। আহ তারপর এই যে আমরা যে সময় নষ্ট করি, এটা কিন্তু একটা অভ্যাস। মানে মন চাচ্ছে চায়ের দোকানে বসে আমরা আড্ডা দেওয়ার তালেই আছি, কি আধা ঘন্টা কি 2 ঘন্টা ওই আমরা দেখি না। তো এই ধরনের, যেখানে আমার টাইমটা অযথা নষ্ট হয়, সে জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আবার এই যে নিজের যে একটা ক্যারিয়ার বিল্ড আপের সময়, এখানে কেউ আছে এত পরিমাণে নিজের হেলথের দিকে ফোকাস করে, বাপরে বাপ! তো ভাই আপনি তো একসাথে সব পাবেন না। আজকে দুনিয়াতে যারা বিশাল বিশাল পোর্টফোলিওর মালিক, তাদের জীবনযাত্রা আপনি পড়ে আসেন, তারা দিনের পর দিন ঘুমায় নাই, কখনো খাইছে কখনো খায় নাই, আছে তো এরকম রেকর্ড। এখন হয়তো তারা সব ফলো করে, কিন্তু আমি এটা বলছি না যে আপনি 7 দিন গোসল করেন না বা টাইমের খাওয়া টাইমে খায়েন না, এটা বলি নাই। কিন্তু বলতে চাচ্ছি এটা, যে আমাকে সবকিছু একসাথে মেনটেন করা যাবে না। যেমন আমার তো মন চায় আমি একটু জিমে যাই, কিন্তু জিমের টাইমটা কখন? বিশেষ করে এটা হলো ইভিনিং টাইম, সন্ধ্যার সময়। এখন আমরা ঘুম থেকে উঠি দুপুর 1টা 2টার পরে, আবার যদি একটু পরে যদি আমি জিমে চলে যাই, আমি কাজ করব কখন? তো এইটা হতে পারে যে আপনি ডেইলি 20 মিনিট হাঁটাহাঁটি করেন, 20 মিনিট হয়তো আপনি একটু রান করেন, সেটা বিষয়টা আলাদা। কিন্তু অনেকে আছে না, আমার এই টাইমেই ঘুমাইতে হবে, এটা আমার রুটিন, আমাকে এই টাইমেই উঠতে হবে, এটা আমার রুটিন। ভাই রুটিনও ফলো করবেন, আবার লাইফে বড় বড় স্বপ্ন দেখবেন, একসাথে হবে না। কোনোটা থেকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, এবং সেই স্যাক্রিফাইসের একটা সময়সীমা রাখতে হবে। এই 3টা বছর আমি একদম মানে মানে কি বলে, মানে পরিশ্রমের শেষ নাই, আমি এটা করতেই চাই, করতেই হবে। তাতে আমার পিঠ ব্যথা করে করুক সাময়িকের জন্য, আমার চোখে নিচে কালি পরে পড়ুক সাময়িকের জন্য, কোনো সমস্যা নাই। আমরা তো অনেকেই কম বেশি মুভি দেখি, দেখি না? মুভিতে যেরকম নায়ক নায়িকাদের ফিল দেখি, ওই মুভির 6 মাস পরে তাকে দেখেন তো, তার মুখের দাড়ি ঠিক মতো কাটা থাকে কিনা, তার ওই 6 প্যাকের বডি আছে কিনা, আর যেসব নায়িকাগুলো থাকে ওই ওয়েটলেস আর ওই ওয়েট ঠিক আছে কিনা, দেখবেন ঠিক নাই। কারণ কি? ওই মুভির জন্য সে রেডি হয়েছে, মুভি শেষ আবার সে তার ওই টাইমের মধ্যে সে আর থাকতে পারে না। তো উদাহরণ দিলে অনেক হবে, সরি তার জন্য। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যদি ক্যারিয়ার ডেভেলপমেন্টে থাকতে চান, আপনার লাইফ একটু অগোছালো থাকবে। অন্যদিকে হয়তো আপনি আপনার প্রিয় মানুষকে ঠিক মতো সময় দিতে পারবেন না,
কেউ আপনাকে একটু অ্যাভয়েড করবে, কারো মন রক্ষা করতে পারবেন না, হবে এরকম। সব দিকে পাত্তা দেওয়া যাবে না একসাথে। তো এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো পাশাপাশি পয়েন্ট 4, নিজেকে নিয়মিত মোটিভেশন করতে হবে। অনেকেই বলে বাপ রে বাপ মোটিভেশনাল হয়ে গেছে। ভাই, লাইফে ভালো কিছু করতে হলে মোটিভেশনের শেষ নাই। মোটিভ থাকতেই হবে। আমি যদি মোটিভ না থাকি, আমি হারায়া যাব। মোটিভই মানুষকে স্বপ্ন দেখায়, মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। তো এই মোটিভের মধ্যে কিছু পয়েন্ট থাকে। যেমন আমার হুয়াই, লাইক আপনার যে হুয়াই মানে কেন, কাজের উদ্দেশ্যটা কি, কেন আপনি এটা করবেন, সেটা খুঁজে বের করতে হবে আগে। এখানে অনেকে কথা বললেন না, আমি এটা করতে চাই ওটা করতে চাই, কিন্তু কেন করতে চান সেইটা পয়েন্ট আগে বের করে আনেন আপনি। আমার যেমন উদ্দেশ্য, আমি ফ্রিল্যান্সিং জগতে আসছি, ফ্রিল্যান্সিং জগতেই থাকতে চাই। যদি নেক্সটে যদি কোনো বিজনেস লঞ্চ করি, সেটা এই টাইপেরই হতে হবে, যাকে বলা হয় আইটি প্ল্যাটফর্ম। আমাকে যদি আপনি একটা শোরুমের ব্যবসা দিয়ে যদি বলেন 2 লাখ টাকা মাসে স্যালারি দেবো, আমি নিতে পারবো না। আমার ওইটা মিশন না, ওইটা ভীষণ না। আমার ভীষণ এটাই। আমি কেমন আছি সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো যেমনই থাকে আমার মাধ্যম দ্বারা 50 জন মানুষের উপকার হচ্ছে কিনা, সেটা আমার দেখার বিষয়। আমি যে সেক্টরে আছি, সেই সেক্টরে আমি 1%ও এই গ্যাপ গুলোকে আমি ফিল আপ করতে পারছি কিনা। সবাই তো ছোট থাকে, যে আমরা বিভিন্ন ধরনের কবিদের গল্প শুনি, বিভিন্ন ধরনের বড় মানুষের গল্প শুনি, সবাই তো একটা সময় ছোট ছিল। এই যে ইন্ডিয়ান যে প্রধানমন্ত্রী আমরা শুনি যে চায়ের দোকানদারের ছেলে নাকি, এরকম শোনা যায়। এখান থেকে সবাই বড় হয়। তো এই সময়টাকে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হবে। অনেকে আপনার সাথে হাসি ঠাট্টা করবে, তাচ্ছিল্য করবে, কেউ ব্যঙ্গাত্মক করবে, বাপ রে বাপ, থাকে টিনের ঘরে স্বপ্ন কোথায়। এইগুলো মেনেই আমাকে আগাইতে হবে। সফল ব্যক্তিদের বই পড়তে হবে। এটা আপনার লাইফে একটা নির্ধারিত রুটিনের মধ্যে একটা করে নিতেই হবে। সে হোক সপ্তাহে 4 দিন, 5 দিন, 2 দিন হওয়া যাবে না, অ্যাটলিস্ট 3 দিন। সফল ব্যক্তিদের বই পড়লে বা গল্প শুনলে নিজেকে একটা নতুন করে প্রাণ দেওয়া যায়, নিজের স্বপ্নকে আবার জাগানো যায়। তাদের থেকে অনেক কিছু শেখা যায়। শেখা যায় বলতে শেখার চেষ্টা করতে হবে। এখন আপনি বইও পড়ছেন, বসে বসে মেসেঞ্জারে চ্যাটও করছেন, অথবা অডিও বুকও শুনছেন, আবার আরেকদিকে লেখালেখি করছেন, তো হয় না ভাই। কি করতে হবে? এই যে আধা ঘন্টা পড়েন শোনেন, আধা ঘন্টা ওটার জন্যই নিজের ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করতে হবে। ফর এন এক্সাম্পল, কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট 100K আর্নিং মানে টাচ করার পরে সে নিজেকেই নিজে কেক কেটে ইয়া দিচ্ছে। হয়তো 10 জনের চোখে এটাকে কটূক্তি করতে পারে, বা কি ভাব, জীবনে মনে হয় আর কেউ মনে হয় ইনকাম টিনকাম করে নাই, হ্যাঁ। না ভাই, কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি একটা গোল কমপ্লিট করছি, আমি এটার জন্য আমি নিজেকে এটাকে সারপ্রাইজ দিব, গিফট দিব। এগুলোই হলো মোটিভেশন। আমি যেটা করি, আমার মন যদি খুব বেশি খারাপ থাকে, আমি রেস্টুরেন্টে খাইতে যাই। আমার পকেটে টাকা না থাকলেও আমি যাই। আমার ওটাই আমার ওই সময় একটা রিকভারি করে। বা আমি খুব খারাপ অবস্থায় থাকলে আমি সাইলেন্ট মোডে থাকি। আবার ভালো কিছু করলে কাছের মানুষদেরকে সাথে সাথে আমি হ্যাপিনেস বা ওই টাইমটা পাস করা ট্রাই করি। এই দেখেন, আমরা এখানে ক্লাস করছি, বিভিন্ন ধরনের আহ বাহিরের স্পাম মেইল থেকে আমাদের এখানে জয়েন 5টা করা ফাইট হয়। নিয়ে, ঠিক আছে, 5টা নিয়ে। চিন্তা করছেন এই এই যে যে এখনো 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 ট্রাই এইটা করতেছে। নিয়ে গত তারিখে ফুয়াদ ভাই একটু স্ট্রিক্টলি স্ট্রংলি বলছে, কারো কারো নাকি আবার লেগে গেছে। হুম, এইভাবে কি কথা বলতে পারে, এইভাবে কি হয়? জি, এইভাবেই হয়। সব সময় রোমান্টিক দিলে হয় না। যারা এগুলোকে পাত্তা দেন, আমি শুভ বলবো ভাই, যে রিজেক্ট আপনাদের মধ্যে রিজেক্ট করেন না, রিজেক্ট করেন না, আমি এটাকে ব্লক দিতেছি। ব্লক দিয়ে এখন দেন। আর দিবেন বারবার না। এটাকে কেন রিজেক্ট করছেন? রিজেক্ট ডিনাই ডিনাই করলে তো রিজেক্ট হবে না। কে দিচ্ছে? কেউ রিজেক্ট দেন না, আমি এটাকে ব্লক দিচ্ছি। হ্যাঁ, এটা আপনি দেখেন, হ্যাঁ। আচ্ছা, ভাইয়া ওদিকে কাজ করুক, আমি পয়েন্টে যাই, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে। প্রয়োজন ছিলাম আহ হ্যাঁ, মোটিভ। মোটিভের যে বিষয়গুলো বললো, আশা করি বুঝতে পারছেন যে নিজেকে কিভাবে মোটিভ রাখা যায়, যেভাবে রাখা যায় সেভাবে রাখেন। আমি ভালো লাগে, আমি আমার চাই আমার জায়গা থেকে উদাহরণ দিতে। এই জন্য কখনো কখনো একটু বিকেল বেলা ভালো পোশাক আশাক পরে রাস্তার এক পাশে দিয়ে হাঁটলেও দেখবেন যে নিজের মধ্যে ভালো লাগে। এই ভালো লাগাটা খুঁজতে হবে। আপনি যদি নিজেকে নিজে ভালো না রাখতে পারেন, প্রমিস
দুনিয়ার কেউ বসে নাই আপনাকে ভালো রাখার জন্য, কেউ না। আপনি গল্প শুনবে, আপনার গল্পের সাথে আপনাকে সাপোর্ট দেবে, আহ্বা করবে, হ্যাঁ এগুলো প্রয়োজন আছে, এগুলো যারা করে তারাও আপনার শুভাকাঙ্ক্ষী। কিন্তু মেজর যে প্রবলেম, সেই প্রবলেমটা আমাকেই সলিউশন করতে হবে। কারণ আমাকে বলতে এটা না যে আপনাকেই না, আমাকে বলতে এটা বোঝাতে চাচ্ছে যে আমাকে রেডি করতে হবে, প্ল্যান করতে হবে, এবং কারো যদি সাহায্য লাগে সেটা মানি হতে পারে, প্ল্যান হতে পারে, সাপোর্ট হতে পারে, ফিজিক্যাল সাপোর্ট হতে পারে, এগুলো নিয়েই সমাধান করতে হয়। কিন্তু উদ্যোগটা নিজেকে নিতে হয়। দেন যদি আমরা কথা বলি, সেটা হলো বিল্ড এ সাপোর্ট সিস্টেম। ভাই এত কথা বলবো, এত কিছু করব, একদিনে তো এখান থেকে সব নিয়ে যাবেন না আপনি, কারণ আপনি তো আমাদের ভালোবাসেন, তাই না? তো আমাদের যে কমিউনিটি বা ইউথফুল ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ, ফ্রিল্যান্সারদের যে কমিউনিটি, আমাদের কমিউনিটির মিশন, ভিশন, গোল, অ্যাবাউট আস কম বেশি সবারই জানা। এবং আমরা সেই জায়গার ভিতর দিয়ে একটু একটু করে, হয়তো কচ্ছপ গতি কিন্তু আগাচ্ছি আমরা, ঠিক আছে? এই গ্রুপটাকে আপনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। এটাকে আপনার নিজের ফ্যামিলি মনে করেন, লিখে নেন আজকে, লিখে নেন কারা নিজেকে এখান থেকে ডেভেলপ করতে পেরেছে, গর্ববোধ ভাবে কথা বলতে পারে, সেটা আমি পরে আসছি। ওয়াইএফবি কে আপনাকে একটা ফ্যামিলির সদস্য মনে করতে হবে, মনে করেই নিতে হবে। এখানে আসলাম গেলাম, আসলাম গেলাম এরকম না। আমরা এখানে কি করি, কেন আসি, কিসের জন্য আসি, মানুষ কেন পোস্ট করে, একটা পোস্ট দেশে পোস্টে পড়েন, আহামরি সময় ব্যাপার না। এখন এটা বলতে পারেন যে ভাই সারাদিন কি এগুলোই করবো? ভাই সারাদিন বলতে বলি না। আপনি এখন খাওয়া দাওয়া করছেন, 10টা মিনিট আপনি এক্সপ্লোর করেন ওয়াইফডি। ঘুমাতে যাবেন, আধা ঘন্টা এক্সপ্লোর করেন ওয়াইফডি। একটা দিনের নির্দিষ্ট টাইমটা আপনি এখানে বেছে নেন। দেখেন, আপনি যদি আজকে টার্গেট করেন যে আমি টানা 30 দিন ওয়াইফবি কে, টানা 30 দিন 30টা কন্টেন্টে পোস্ট দিব, আপনাকে যদি আমি বলি যে আপনাকে 10 ঘন্টা সময় দেবো এখন ইনস্ট্যান্ট, আপনি পারবেন না। পারবেন ওই যে বিভিন্ন টুলস ইউজ করে, কিন্তু ওগুলো তো কার্যকরী হবে না, আপনার মাথার জিনিস না তো। ভাই যে জিনিস আমি নিজেই পড়লাম না, নিজেই বুঝলাম না, ওই জিনিস পোস্ট যে আরেকজন উপকারিতা করার কোনো মানে হয় না। এটা হলো নিজেকে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আপনি এমন কিছু লিখুন, আপনি এমন কিছু শেয়ার করুন যেটা আপনার নিজের ভিতর থেকে আসে, নিজের এক্সপিরিয়েন্স থেকে আসে, অথবা নিজের মেধা থেকে আসে। এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করার চেষ্টা করবেন। লাইক এখানে আরো কিছু বিষয় থাকবে, কমিউনিটির সাথে তো থাকতেই হবে, পাশাপাশি আপনার যে বিষয়গুলো লাইক অ্যাকাউন্টেবিলিটি যেটাকে বলা হয়, বা পার্টনার বা মেন্টর, একজন মেন্টর আপনাকে খুঁজতে হবে। আমি কিন্তু এখানে কোনো আইটি প্রতিষ্ঠানের কথা বলি নাই। আইটি প্রতিষ্ঠান একটা জিনিস আর মেন্টর একটা জিনিস। মেন্টর বলতে কি, যে আপনাকে অ্যাডভাইস দিবে, যে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে হেল্প করবে, অন কাইন্ড অফ, যাকে যারা যারা বিশিষ্ট পার্সন তাদের একজন হেল্পিং পার্সন থাকে, বুদ্ধি পরামর্শ। মুভিতে দেখবেন যে কোন একটা বড় ধরনের উদ্যোগ নিলে ওই লোকের কাছে পরামর্শ নেয়। তো এরকম একজন লোক আপনাকে থাকতে হবে, যেখানে টাকা পয়সা কোনো সম্পর্ক না। তার কাছ থেকে আপনি যা পাবেন মনে হবে সে আপনাকে একদম নিজের জন্য দিয়ে দিছে। এরকম একজন বিশেষ ব্যক্তি, একজন দুজন আপনার লাইফে থাকতেই হবে ভাই। আমার লাইফেও আছে। আমি, আমার পরিচয় কি, আমি ফ্রিল্যান্সিং করি, ওয়েব ম্যানেজিং ডিরেক্টর, আমার আইটি সেন্টার আছে, আমি মেন্টর, আমি ট্রেনার। এর পরেও আমার ট্রেনার আছে। ওখানে বাপেরও বাপ থাকে, ব্যাপারটা ওই রকম। তা আমারও লোক আছে। আমিও যখন খুব ক্রিটিক্যাল বিষয় ফেস করি, তখন আমি তাদের কাছ থেকে আমি এগুলো হেল্প চাওয়ার মানে চেষ্টা করি, সুযোগ খুঁজি। সে যদি বলে শুভ কালকে ঢাকা চলে আসো, আমি যাইতে বাধ্য। কারণ আমি যদি কাউকে বলি, সে যেমন বাধ্য, আমিও এরকম বাধ্য। তাই এই বলে কি সবাই হতে পেরেছে না? একজন মানুষই এই পর্যন্ত আমার এই ক্যারিয়ারে, আমার সিনিয়র যারা তাদের থেকে বলছি, একজন মানুষকে আমি পেয়েছি। আম, একদিন আমি শেয়ার করব, এটা আমার নিজের ভিতর থেকে শেয়ার করবো একদিন ইনশাল্লাহ, তাকে আমি প্রেজেন্ট করবো আপনাদের সামনে। তো যাই হোক, এরকম একজন মানুষকে আপনাকে খুঁজে নিয়ে চেষ্টা করতে হবে। যদি কারো না থাকে, এটাও আপনার একটা গোল হোক, ভিশন হোক, যে 2025-এর মধ্যে আমি এমন একজন পার্সনকে খুঁজে পেতে চাই, যে আমার পার্সোনাল মেন্টর, যার কাছে গেলে সে কখনো আমাকে ফিরাই দিবে না। এখন কি নিবেন? ভাই আমি একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারতেছি না, একটু হেল্প করেন তো। এগুলো না ভাই। ভাই এই আমি একটা জায়গায় ঠেকে গেছি, ট্রেনের রিক্সা আসে না, এটা এগুলো না। এই মেন্টরটা হলো অন্য ক্যাটাগরি, যেটা হলো ওই যে আত্ম উন্নয়ন বললাম না, আপনার লাইফের এমন কোনো বিশেষ পয়েন্টে আপনি ঠেকে গেছেন, যেখান থেকে আসলে না উঠলে আপনি ধ্বংস হয়ে যাবেন, এই ক্যাটাগরি থাকতে হবে।
হ্যাঁ, প্ল্যাটফর্মও থাকবে, কিন্তু ওই রকম ছোট ছোট খুচরা কাজের জন্য মেন্টর খুঁজতে বলিনি আমি। হ্যাঁ, ওগুলো আপনি যে কোনো প্রতিষ্ঠানে শেখেন না কেন, তারাই আপনাকে সাপোর্ট দিবে। এরপরে হলো যে নিজের কাজ শেয়ার করেন এবং ফিডব্যাক নেন। কিরকম? আমি একটা প্রপোজাল রেডি করছি, এখন এমন কারোর সাথে শেয়ার করলেন, ওই ফাইলটা ডাউনলোডই করলো না, তো লাভ আছে? না। এই পয়েন্টটা কিন্তু আমি এই জন্যই, দেখেন, মেন্টরের নিচেই কিন্তু রাখলাম, যে এমন একটা মানুষকে ফাইন্ড আউট করতে হবে, সেখানে যদি আপনার জন্য তার 10 মিনিটের সময় দিতে হয় সে দিবে, একদম লাইন বাই লাইন যদি পড়তে হয় তবুও দিবে। তো এটাই বললা হচ্ছে যে নিজের কাজ প্রতিনিয়ত শেয়ার করেন এবং ফিডব্যাক নেন। এইখানে হয়তো আপনার ক্লোজ পার্সন 8-10 জনও হতে পারে, 2-4 জনও হতে পারে, কিন্তু ভাই এটা করেন না আল্লাহর হস্তে ডিরেক্ট যা ফেসবুকে পোস্ট করলেন। আজ কদিন ধরে দেখতেছি এক ভাই বাইরে মিটিং এর সাথে কোন হেডফোনটা ভালোভাবে সাজেস্ট করুন মিনিমাম 8-10টা গ্রুপে পোস্ট করছে। কেউ কত বড় ফ্রিল্যান্সার যে একটা একটা ইকুইপমেন্ট কোনটা ভালো সেটা ফাইন্ড আউট করার মতো তার নলেজ নাই। ফ্রিল্যান্সার, এই নলেজ থাকতে হবে আপনাকে, ডিভাইস নলেজ থাকতে হবে, ইকুইপমেন্ট নলেজ থাকতে হবে, টুলস নলেজ থাকতে হবে। যদি না থাকে এগুলো নোট করে রাখেন, এগুলো শিখতে হবে। যারা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং করি, যারা ইতিমধ্যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের কাজের প্রতিনিয়ত মান উন্নয়ন করতে হবে। লাইক, মান বলতে আমরা যে প্রজেক্ট গুলো কমপ্লিট করি, এই ডেলিভার এক্সিলেন্ট করার মতো মাইন্ড রাখতে হবে। এটা একটা বিশেষ পয়েন্ট। কিরকম? ক্লায়েন্টের জন্য প্রতিশ্রুতির বাইরে কিছু অতিরিক্ত যোগ করার চেষ্টা করতে হবে। ক্লায়েন্ট যে কাজটা দিল শুধু ওইটুকুই করে দিলাম ওখানে থাকলাম না, তার একটা পয়েন্টে ভুল আছে, তার কাছে পারমিশন আপনি করে দেন, বিনামূল্যে করে দেন। সে যদি কিছু দিতে চায় দিল, না দিলে নাই, আশা নাই ওখানে। আপনার ডেলিভারি সময় মতো হচ্ছে কিনা, মানসম্মত হচ্ছে কিনা, আপনার পোর্টফোলিও আপডেট করছেন কিনা, তারপর আপনি যে কাজগুলো করেন তাদের কাছে আপনি রিভিউ নেন কিনা, রিভিউ পাচ্ছেন কিনা, সে বিষয়ে আপনাকে ফোকাস রাখতে হবে। সেটা হোক আউট অফ মার্কেট প্লেস, হোক মার্কেট প্লেস, এগুলোই আপনার সম্পদ। কিছুদিন আগে বোধহয় এখানে এখানে কোথায় আমি দিয়েছিলাম যে ডিজিটাল অ্যাসেট বলতে কি বোঝায়। ডিজিটাল অ্যাসেটের মধ্যে এটা একটা পয়েন্ট। আমার সম্পদ সম্পত্তি বলতে কি ভাই? আমার সম্পদ সম্পত্তি বলতে এইগুলোই। আমি 100টা প্রজেক্ট করছি, লিখতে তো সময় লাগে না, 100-র সাথে প্লাস দিলে 100+ হয়ে যায়। প্রমাণ কয়টা আছে? অনেকের প্রমাণ লাগে না। প্রাউডলি বলতে পারি আমার কাছে এসে প্রমাণ অনেকেই চায় না, কিন্তু যারা নতুন তাদের কাছে চাইতেই পারে, এটা তো অন্যায় না। কারণ মার্কেটে হিউজ পরিমাণে স্ক্যাম করার জন্য লোক বসে আছে। তো এই প্রমাণগুলো রাখেন নিজের কাছে। আপনি যে এইটা কাজ করেন সেটা আপনাকে পোর্টফোলিও ভারী করার জন্য, শোকেস করার জন্য টেস্টিমোনিয়াল গুলো কালেক্ট করেন, রিভিউ গুলো কালেক্ট করতে হবে। এটাও আপনার একটা মিশন ভিশনের মধ্যে পয়েন্ট হওয়া উচিত। 7 নম্বর পয়েন্টে যদি বলি, আমি জানি না আসলে 7 পয়েন্ট 8 পয়েন্ট হচ্ছে, আমি চাচ্ছি 8-10টা পয়েন্টে কথা বলার জন্য। স্বাস্থ্য, মানে হেলথ, মেন্টাল হেলথ, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাকে এমন ভাবে কাজ করা যাবে না যে আমি টানা কাজ করে আবার এমন শরীরটা খারাপ হয়ে গেল, 15-20 দিন লাগে রিকভারি করতে। এই কাজটা করা যাবে না। কিছুক্ষণ আগে যদি বলে আসলাম চোখে নিচে কালি পড়লে পড়ুক, না ঘুমালে না ঘুমান, কিন্তু ওটারও পয়েন্ট এটারও পয়েন্ট, ওটাও থাকতে হবে এটাও রাখতে হবে। এমন ভাবে করার জন্য যে মরেই যাচ্ছেন ভাই, এটা তো না। তো এই জন্য কি করা যেতে পারে? নিয়মিত একটু ব্যায়াম। এখন ব্যায়াম করার জন্য শুধু জিমে যেতে হবে ব্যাপারটা এরকম না। আমরা যে প্রতিদিন শাওয়ার নেই, তার আগে 10 মিনিট চাইলে ব্যায়াম করা যায়। পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম বলতে ব্যাপারটা এরকম না যে 8 ঘন্টা। এই ঘুমটা কারোর জন্য 8 ঘন্টা হতে পারে পর্যাপ্ত, কারোর জন্য 4 ঘন্টা হতে পারে, কারোর জন্য 6 ঘন্টা হতে পারে। আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন ডক্টর জাকির নায়কের একটা লেকচার শুনছিলাম, যে উনি সর্বোচ্চ 3 ঘন্টা ঘুমায়। তো অনেকে হাসছে কথাটা শুনে। জি, বাস্তবে উনি 3 ঘন্টা ঘুমায়। এখন কয়েক ঘন্টা ঘুমায় আমি জানি না, তখন সে 3 ঘন্টায় ঘুমায়। 3 ঘন্টায় তার জন্য পর্যাপ্ত। পর্যাপ্ত মানে কিন্তু 8 ঘন্টা না। পর্যাপ্ত মানে আপনার যতটুকু দরকার ততটুকু। এখন এটা কিন্তু আর অভ্যাস, প্রতিদিন 8 ঘন্টা করে বেশি ঘুমালে কিন্তু একসময় দেখবেন যে 24 ঘন্টায় ঘুমায় যাচ্ছেন। তো পর্যাপ্ত ঘুমানো প্রয়োজন। স্বাস্থ্যকর হিসেবে ডায়েট রাখা প্রয়োজন। এখন আপনার লাস্ট 20 বছর শরীরের ওজন হলো 60 কেজি, ফ্রিল্যান্সিং এ আসলেন, চেয়ারে বসা অভ্যাস করলেন, 2 বছর ওজন হয়ে গেল 80 কেজি।
দ্যাটস মিন সমস্যা আছে। আমার কথা বলতে পারি, 2019 সাল থেকে আমি স্কেলে মেপে আসতেছি 78, 80, 78, 80, 78, 80। তার মানে কি, আমি ওকে আছি। তাতে বাইরে থেকে যেমন দেখা যায় যাক, হ্যাঁ কখনো কখনো একটু আপ ডাউন হতে পারে, কিন্তু অ্যাভারেজ পয়েন্ট হলো 78 কেজি আমার। কারণ ডাক্তার যদি আমাকে বলে আপনার তো ওজন বেশি, আপনাকে 60 কেজির মধ্যে আসতে হবে, নেভার, পারবো না। এটা কে বলছে? এটা এটা মেন্টালি হ্যারাসমেন্ট করা। আমি এটাই অভ্যস্ত, এটাই আমার জন্য যথেষ্ট। রাতে ঘুমান না ভাই, আপনার শরীর খারাপ হয়ে যাবে, এই সেই না, আমি তো 7-8 বছর রাতে ঘুমাই না, তো কি হয়েছে? রাতের ঘুমটাই আমার রুটিন হয়ে গেছে দিনে ঘুমানো। দিনে ওই সময় যদি না ঘুমাই তখন আমার শরীর খারাপ করবে। যেমন আমি যদি দিনে যদি ওই সময় ঘুমের কোনো ব্যাঘাত ঘটে, পরে দুদিন আমার খুব খারাপ যায়, আমার মাথা ঠিক মতো কাজ করে না, সমস্যা হয়, ঝিমাই। তার মানে কি, আমার ঘুমের সময় আমার ঘুম হয় নাই। তো অনেকেরই পয়েন্ট আছে যে শুধু ফ্রিল্যান্সারে নাকি রাত জাগে, রাত অনেক কর্মজীবী মানুষই, অনেক প্ল্যাটফর্মের লোক রাত জাগে, হ্যাঁ। তো আমি মনে করি আমাদের একটা রুটিন অনুযায়ী আছে। আর যারা সপ্তাহে 3 দিন রাত জাগে, 3 দিন ডে ডে শিফট, 3 দিন নাইট শিফট করে, ওটাই হলো ইরেগুলার, ওটা রেগুলার না। তো যাই হোক, পয়েন্ট হচ্ছে স্ট্রেস কমাইতে হবে, মোটিভেশন থাকতে হবে, রিল্যাক্স থাকবে। আচ্ছা, টুম্পা আপুকে একসেপ্ট করেন, হ্যাঁ, উনি আমাদের ওয়াইফের রেগুলার একজন পার্সন। স্ট্রেস কম নিতে হবে। দেখা যায় কি, যা জীবনে ঘটে নাই সে বিষয় নিয়ে আমরা টেনশনে পড়ে যাই। এই এতগুলো কথা আমি কেন বলতে পারি, আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কারণ আমার অনেক মানুষের সাথে কথা হয়, এই তাদের বায়োগ্রাফি নিতে নিতে আমার এই পয়েন্ট গুলো ধীরে ধীরে চলে আসে। স্ট্রেস বলতে কি বোঝাতে চাচ্ছি, মানে যেটা হয় নাই সেটা নিয়ে আমরা পেরেশানির মধ্যে থাকি, বা যেটা হবে আদৌ সম্ভাবনা আছে বা নাই, ওটা নিয়েও আমরা পেরেশানির মধ্যে থাকি। এগুলো মাথার এক সাইডে ফেলে রাখতে হবে। এই জন্যই যে কিছুক্ষণ আগে বলে আসলাম না, যে বড় বড় মাপের যারা সাকসেসফুল সফল, তাদের গল্প, তাদের বই, তাদের জীবন বৃত্তান্ত আমাদের জানতে হবে। ওই তখন ওইগুলো যদি জানেন তখন বুঝবেন যে না, এই মানুষটা তো এখান থেকে ওইখানে চলে গেছে, তার জীবনে কত উত্থান পতন ছিল, তো সে তো ভেঙে পড়ে নাই। তো এই জন্যই আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের সাকসেসফুল পার্সনদের বই পড়তে হবে, বা বই, অডিও বুক, বা ভিডিও, শর্টকাট, এগুলো যেটাই হোক না কেন, মানে জীবনে এক কথা জানতে হবে। এই জায়গা থেকে কি হয়, এই জায়গা থেকে নিজেকে নিজে মেডিটেশন দেওয়া যায়, রিল্যাক্স হিসেবে, টেকনিক হিসেবে অনেক কিছু কাজ করে, ঠিক আছে। আর হলো, কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে, এটা একটা বিশেষ পয়েন্ট। এখন অনেকেই তো বিয়ে শাদী করে ফেলছেন, অনেকে হয়তো বা সম্পর্কে জড়ায় আছেন, কারো এনগেজ হয়ে আছে। কারণ আপনি এমন কাজে মনোযোগ দিলেন, 6 মাস আপনার পরিবারে কারো কোনো খোঁজ রাখলেন না, তো পরিবার তো ওদিক দিয়ে ধ্বংস হয়ে যাবে। দ্যাটস মিন কি, আমাকে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে, এবং তাদেরকে বোঝাইতে হবে যে আমি একটা মিশনে আছি, এটা আমাকে সাকসেস হওয়া জরুরি। সেই ক্ষেত্রে সাময়িক তারা হয়তো একটু কম আবদার, কম সময় এগুলো আপনার কাছ থেকে পাবে। এটা বোঝায় একটা মেনটেন করতে হবে নিজেদের মধ্যে। এক একজনের কালচার, অ্যাক্টিভিটি, সমাজ, পরিবার এক এক রকম, ওইখানে তো আমি ডিপলি কথা বলতে পারবো না। তো এই বিশেষ বিশেষ কিছু পয়েন্ট, ফাইনালি আর দুইটা পয়েন্ট কথা বলে আমি শেষ করব। একটা হলো, আহ, এখানে আর মানে মেইন হেড মনে নাই ভাই, আমি এমনি ছোট পয়েন্ট গুলো বলি। এই যে 2023-24 বা আপনার জার্নি যদি 2-3 বছর চলে যায়, এই জায়গাগুলোকে আপনার ব্যর্থতা কোথায় ছিল সেগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওই ব্যর্থতার গুলোর মধ্যে থেকে যদি মনে হয় যে ওই পয়েন্টে সফল হলে আমার আরো লাইফটা 5x থেকে 10x বেশি গতি পাবে, ওই পয়েন্টটা আপনি 2025-এ নিয়ে আসেন, যেটা আমার প্রয়োজন। তো ব্যর্থতাকে সাফল্যের একটি ধাপ হিসেবে নেওয়া যায় কিন্তু কখনো কখনো। মানে আমি কিছু ট্রাই করছি, যেমন পার্সোনালি আমি ড্রপশিপিং এর বিজনেস ট্রাই করছি, আমি অলমোস্ট $27 পর্যন্ত লস করছি, এটা 2023-24-এর মাঝামাঝি সময় বা ওই ওই দিকে। তো এটা কি, এটা আমার জন্য সাফল্য। মানে কি বলে এটা, পরোক্ষ আরোক্ষ, পরোক্ষ কিভাবে যেন বলে আর কি, মানে যদি এইভাবে যদি বুঝাই, তাহলে অলমোস্ট আমার 3-3.5 লাখ টাকা নাই, হ্যাঁ। কিন্তু যদি অন্যদিকে দেখি, এই লসটা আমার আরো অনেক বড় হতে পারতো, বা এখানে আমার অনেক বেশি সময় নষ্ট হতে পারতো, সেটা আমি করি নাই। আমি বের হয়ে আসি এখান থেকে। তো অনেক সময় কি হয়, ব্যর্থটাও সাফল্যের কিন্তু একটা ধাপ হয়, পয়েন্ট হয়। এভাবে যখন চিন্তা করব তখন ওটাকে শুধুমাত্র ব্যর্থতা মনে হবে না। কোথায় কি ভুল হয়েছে এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, চেক করতে হবে,
এগুলো নিয়ে ফিউচারে কিভাবে ডেভেলপ করা যায় সেগুলো একটা ব্যবস্থা নিতে হবে। আপনারা যদি এগুলো দেখতেন, মানে বিশ্বাস করতে পারেন, রাগ হতো আপনাদের কি পরিমাণ এই 9-6 মেইল থেকে এখানে জয়েনের রিকোয়েস্ট আসে, কি পরিমাণ। এগুলো কেউ না কেউ তো করে, এগুলো সক্রিয় থাকতে হবে, এগুলো আমাদেরকে সবাইকে একসাথে প্রোটেক্ট করতে হবে। আমার কিন্তু এই গুটি কয়েক ম্যানেজমেন্টের 2-4-5 জন কিন্তু পারবো না ভাই। এই জন্য আমার কিন্তু এটা কথা বলা কিন্তু ডিস্টার্ব, এগুলো এগুলো সবাইকে কনসাস থাকতে হবে। ধৈর্য ও দৃঢ় মনোভাব নিয়ে আগানোর প্রয়োজন আমাদেরকে। যে পয়েন্টটা বিশেষ প্রয়োজন সেটা বলতে পারেন যে এখানে চোখ কান খুলে দেওয়ার মতো একটা মোস্ট প্রায়োরিটি পার্সন হলো ফুয়াদ ভাই। ওনার কাছ থেকেও আমি বিষয়টা খুব বেশি ক্লিয়ারেন্স পেয়েছি, যেটা হয়তো কেউ আমাকে দিতে পারে না, বা আমার নিজে নিজে আমি নোট ডাউন করতে পারি না। সেটা হলো কি, নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে গ্রো করতে হবে। বিল্ড ইওর পার্সোনাল ব্র্যান্ড। পার্সোনাল ব্র্যান্ড বলতে এই যে আমি একজন মানুষ, আমি কি করি, আমি কোথায়, আমার বয়স কত, আমার অ্যাক্টিভিটিস কি, আমার সামনের লক্ষ্যটা কি, সমস্ত বিষয় নিয়ে আমার একটা ব্র্যান্ড, আমি একটা ব্র্যান্ড। এইটাকে ডে বাই ডে গ্রো করতে হবে। কিভাবে করতে পারি? সোশ্যাল মিডিয়ায় নিজেকে জানান দিতে হবে, নেটওয়ার্ক বাড়াইতে হবে, বিভিন্ন ইভেন্ট কমিউনিটিতে নিজেকে যুক্ত রাখতে হবে, বিশেষ কোনো স্কিল বা নিশে এক্সপার্ট হওয়ার পরে সেটাকে অন্যের সামনে তুলে ধরতে হবে। হুম। যেমন যদি বলা যায় যে এখানে ফুয়াদ ভাই আপনাদেরকে কোন বিষয়ে সবচেয়ে বেশি হেল্প করে, যারা রেগুলার তারা বলতে পারেন যে ভাই রিসোর্স দিয়ে হেল্প করে। তার মানে কি, সে একটা এজেন্সির সাথে জব করে, পাশাপাশি সে ফ্রিল্যান্সিং করে, তারপরে কি করে, এই আমাদের জন্য বিভিন্ন ধরনের রিসোর্স যেটা আমি আপনি সহজে পাই না। পার্সোনালি আমাদের যদি ওয়াইফের জন্য হোক, ব্যক্তিগতভাবে হোক, কোনো কিছু প্রয়োজন হলে আমি ডিরেক্টলি ভাই এই জিনিসটা প্রয়োজন, কিভাবে কি করতে পারি, ভাই বলবো যে ভাই এই জিনিসটা আপনি ইউজ করেন, অনেক সহজ হয়ে যাবে। দ্যাটস মিন কি, তাকে কিন্তু আমি কখনোই আমার মাথায় আসে না সে একটা কোম্পানিতে চাকরি করে বা সে ফ্রিল্যান্সিং করে। আমার মাথায় আসে ফুয়াদ ভাই মানে তার কাছ থেকে একটা আমি সলিউশন পাবো। কিসের সলিউশন পাবো? বিভিন্ন ধরনের কাজের, যেটা আমাকে ইয়া দিবে, কি বলে, ফ্লেক্সিবিলিটি দিবে, এটা আমি সহায়তা পাবো। আপনার শিমুল ভাইকে কিভাবে চিনেন? সে আউট অফ মার্কেট নিয়ে কাজ করে বা এসইও নিয়ে কাজ করে। এই পলাশ ভাই বেশি দিন তো হয়নি উনি আমাদের সাথে জয়েন করছে। অলমোস্ট ওয়াইবির 100 জন লোক তো পলাশ ভাইয়ের নাম জানে, যেটা আগে আগে জানতো, জানতো না। রাসেল ভাই, যে এক সময় ডিমোটিভ হয়ে ঝরে যাচ্ছিল, আজকে সে অনেক মানুষের ইন্সপিরেশন হিসেবে কাজ করে। কে জানাইলো? কিভাবে জানলো? এই ওয়াইবির মাধ্যমে দিয়ে জানলো। তো এই জানানটা মানুষকে দিতে হবে। একটি বিশেষ স্কিল নিজেকে আগে গ্রো করতে হবে, গ্রো করে সেটাকে যতটুকুই হোক অন্যের সামনে উপস্থাপন করতে হবে। এটা, এইগুলো হলো ব্র্যান্ডিং এর পয়েন্ট। আরো অনেক 100 একটা পয়েন্ট থাকতে পারে, আমি তো সব পয়েন্টে কথা বলতে পারবো না। 2-3টে পয়েন্ট বললাম যে সোশ্যাল মিডিয়াকে নিজেকে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে, নেটওয়ার্ক বাড়াইতে হবে, বিভিন্ন জায়গায় ইভেন্ট টিভেন্ট হলে এগুলোকে নিজেকে যুক্ত রাখতে হবে, এবং অনেক জানার স্বার্থে একটা বিশেষ একটা পয়েন্ট থেকে ওইটা এক্সপার্ট হবেন এবং ওইটা মানুষের সামনে তুলে ধরবেন, এরকম আর কি। ফাইনালি লাস্ট পয়েন্ট যদি বলি, যে সমস্ত কথার শেষ কথা হলো টাকা। অর্থ যদি না থাকে, আপনি, আপনাকে আমি সারা দিন মোটিভেশনের ওষুধ খাওয়ালেও আপনার মন ভরবে না, মাথা শান্ত হবে না। আপনার ফ্যামিলি টাকা ছাড়া আপনাকে কখনোই বেশি প্রায়োরিটি দিবে না। আপনার আপনজন বা আপনার সঙ্গী বা যা, যেটা আমাদের সার্কেল যেখানে হোক না কেন, এভরিথিং, সবকিছু মূলে হচ্ছে টাকা। যতই প্ল্যান করি, যত যাই করি না কেন, এই ইনকামটা আমি কিভাবে করতে পারবো সেটা আমাকে অবশ্যই ভাবতে হবে। আর এই ইনকাম যেন কখনো স্টেবল না হয়, ইনকামটাকে অবশ্যই আপনাকে রানিং রাখতে হবে। ইনকামটাকে অবশ্যই, যাকে বলা হয় র্যান্ডমলি ইমপ্রুভমেন্ট, আপনাকে এটাকে ইমপ্রুভমেন্টে রাখতে হবে। র্যান্ডমলি কেন বললাম? আপনার ইনকাম 10,000 টাকা থেকে শুরু হয়েছে, তারপরে মাসে 20,000 হয়ে গেছে, তারপরে মাসে আবার 8,000 হয়ে গেছে, এরপরে মাসে আবার 15,000 হয়ে গেছে। তো এটাকে বলা হয় র্যান্ডমলি, একবার খুব বেশি, একবার কম, কিন্তু আগাচ্ছে, মুভ হচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এই পয়েন্টটাকে খুব ভালোভাবে নিজের মধ্যে গেঁথে নিতে হবে।
আর অনেক দিন আগে আমি একটা কথা বলেছিলাম বা পোস্টের মাধ্যমে বলেছিলাম, যখন আপনি সুদূর প্রসারী বা একটা লং টার্ম চিন্তা ভাবনা, মিশন ভিশন, গোল সেট করবেন, এর মধ্যে আপনার মাঝে অনেক ধরনের ছোট ছোট সম্ভাবনা আপনাকে ধরা দিবে, আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এখন আপনি যদি নিজের প্রতি খুব বেশি কনসাস হন, ডেডিকেটেড হন, তখন আপনি এগুলো স্ট্রংলি রিজেক্ট করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন, স্কিপ করতে পারবেন। কিন্তু যদি না স্ট্রং হন, তাহলে এই ছোট ছোট সম্ভাবনাগুলোর হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি যখন এইগুলো অ্যাকসেপ্ট করবেন, তখন ওই যে 5 বছর পরে আপনি কি হবেন সেই জিনিসটা ধ্বংস হয়ে যাবে। সহজ করে বলতে গেলে এটাই বোঝাতে চাচ্ছি যে আগামী 10 বছর পরে, আগামী 5 বছর পরে আমি কি হব, কি হতে চাই, সেটা আমার যদি ট্রান্সপারেন্ট একটা গোল পয়েন্ট থাকে, এই যে পথ চলা এতগুলো দিন, এর মধ্যে অনেক ধরনের অফার আপনার সামনে আসবে, অনেক ধরনের প্রপোজাল আপনার সামনে আসবে, অনেক ধরনের বাধা আসবে, বিপত্তি আসবে। এইগুলো থেকে আপনাকে কাটায় উঠতে হবে। এই জন্যই কিছুদিন আগে আমি একটা জবের কথা বলছিলাম ওয়াইফবিতে, বা পার্সোনাল কিছু পার্সনদেরকে, বিশেষ বিশেষ কিছু লোককে আমি বলছি যে দরকার নেই এটা। কারণ ভাই, আপনি যদি এখন 8, 10, 15 হাজার টাকা বেতনের মধ্যে আটকে যান, তাহলে আপনার ওই গোলটা সাকসেস কে করবে? এখন একটু কষ্টে চলছেন, চলেন, দিন গেলে এটা ঠিক হয়ে যাবে। এই যে প্রোগ্রেস, এই টোটাল প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে হবে এবং একটা রুটিনের মধ্যে আনতে হবে। এই জিনিসগুলো কিভাবে করবেন? খাতা কলমে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে অবশ্যই টুলস এর ব্যবহার জানতে হবে। টুলস এর ব্যবহার বলতে, যেমন ধরেন, মাঝে মাঝে ফুয়াদ ভাই বলেন, নোশনের কথা বলে, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের টুলস থাকে, এই রকম আরো অনেক কিছু আছে। যেমন লাইক আপনার নোশনের পাশাপাশি যে বিষয়গুলো আছে, লাইক আপনার ভুলে গেলাম ওয়েট, এই যে মানে ম্যানেজমেন্ট টুলস যেগুলো আর কি, হ্যাঁ, নোশন, ক্লিকআপ, আসানা, জিরা, এরকম অনেক কিছু থাকবে। এগুলো মেনটেন করতে হবে, যেখানে আপনার কাজের পরিকল্পনা, প্ল্যানিং বা ট্র্যাকিং আপনি নোট করতে পারবেন ফ্রিতেই। যদি প্রয়োজন হয়, নেক্সট কোনো একটা সেশন ফুয়াদ ভাই বা আমি নেই, যেই নেই না কেন, এটার উপর আমরা একটা সেশন নিব। পাশাপাশি রিডিউস টাইম, সময় ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, মেইনটেইনস, এগুলো আমাকে ভাবতে হবে যে কোন কাজে আমার সময় বেশি চলে যাচ্ছে, কোন কাজে আমার সময় খুব কম আসছে। এই বিষয়গুলো বুঝতে হবে যে আমার কি ফোকাস কি একদিকে চলে যায়, না যখন যেদিকে সেদিকে চলে যাচ্ছি, নাকি আমি সবগুলো ব্যালেন্স করে রাখতে পারি। তো সর্বোপরি আমার এই পয়েন্টগুলো ছিল আজকের। আশা রাখি যদি আমরা নিজেদেরকে বুঝতে চাই, জানতে চাই, আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে এই পয়েন্টগুলো কাজে দিবে, আমি এতটুকু দৃঢ় বিশ্বাস রাখি। তবে আমিও একজন শিক্ষানবিশ, আমিও শিখি, আমিও জানি, আমিও আপনাদের সাথে একজন যোদ্ধা বলতে পারেন, যারা প্রতিনিয়ত নিজেদের স্বপ্নকে পূরণ করার জন্য আমরা হার্ড ওয়ার্ক করছি। তো আমার মধ্যে ভুল ত্রুটি থাকবে। আমার, আমি যে সব জানতা ব্যাপারটা এরকম না কখনোই। আমারও অনেক কিছু জানায় ভুল থাকতে পারে, জানতে হবে, আপনাদের কাছ থেকে শিখবো, নিজেই শেখার চেষ্টা করব। সর্বোপরি যেটা আমরা চাই, 2025 সালটার জন্য একটা কার্যকারী বছর হতে পারে। সেটা হোক টাকা ইনকাম করে, হোক হোক সেটা স্কিল ডেভেলপ করে, অথবা সেলফ ইমপ্রুভমেন্টের মাধ্যমে। তো ধন্যবাদ। আজকে আমার পয়েন্ট এখানেই। যদি ওয়াইফ বি নিয়ে কিছু বলা উচিত ছিল, আমি আসলে এক কথা বারবার রিপিট করতে চাই না, কারণ যারা ভালোবাসে এমনিতেই বাসে। তো এটা নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো। যদি এটার বিষয়ে কেউ কথা বলতে চান, আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে যদি কেউ কিছু বলতে চায় বা কেউ কিছু ইয়া করতে চায়,